প্রিয় দর্শক মন্ডলী, গল্প কথায় সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি নতুন গল্প নিয়ে। আজকে যে গল্পটি বলতে যাচ্ছে সেই গল্পের নাম হচ্ছে বিচারের বিচার। ছোট্ট একটি গ্রামে আছে এক জমিদার। পরিবারে তার আছে গিন্নি আর একটি মেয়ে। মেয়েটি যেমন রূপবতী তেমনি গুণও আছে, এক কথায় অসাধারণ। ওই গ্রামেই ছিল এক যুবক। সেই যুবকের চোখে পড়ে গেল সেই জমিদারের মেয়ে। সেও জেদ ধরল যে ওই জমিদারের মেয়েকে তাকে তার পত্নী হিসাবে যেভাবেই হোক পেতেই হবে। যেমনি তার জেদ, আর জেদের বশেই সেও এক সময় গিয়ে হাজির হলো সেই জমিদারের বাড়ি। জমিদারের সামনে কোনো রাগ ঢাক না রেখেই সে বলে ফেলল যে, জমিদার মশাই, আপনার মেয়েকে আমি আমার পত্নী হিসেবে পেতে চাই। জমিদার তো শুনেই প্রথমে খুবই রেগে গেছেন যে কে কোথাকার কোন ছেলে, যাকে চিনি না জানি না, হঠাৎ করে এসে বলল আমার মেয়েকে বিয়ে করবে, সেটাও কি সম্ভব? তো যুবকটাকে রেগেই বলল, তুমি কে গো? তোমার কি একটু ভয়ও নেই যে আমার বাড়িতে এসে আমার মেয়েকে বলছো আমার মেয়েকে বিয়ে করবে? তোমার সাহস তো কম নয়। তো এই বলে গালিগালাজ করলো। তো যুবক কিছুই শুনবার পাত্র নয়, সে জেদ করে বসে আছে জমিদারের মেয়েকে বিয়ে করবে। জমিদার কোনো পথ খুঁজে পাচ্ছে না। তখন জমিদার যুবককে সাহায্য করার জন্য একটা ফোন দিয়ে আসলো। জমিদার যুবককে জিজ্ঞেস করলো, ও তুমি আমার মেয়ের পানির প্রার্থী, তাই তো? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? ঠিক আছে, খুব ভালো কথা। আমার মেয়েকে বিয়ে করার জন্য একটা শর্ত আছে, শর্তটা তুমি জানো? তখন যুবক উৎসাহের সঙ্গে বলল, ঠিক আছে, বলুন কি শর্ত? জমিদার বলছে, তুমি সেই শর্ত মানতে পারবে তো? দেখা গেল শর্ত মানতে গিয়ে তুমি বেঁচেই ফেললেন না, মারাই গেলে। যুবক বলছে, বলেই দেখুন তো, তারপর তো আমি ভাববো আমি শর্ত পূরণ করতে পারবো কিনা। জমিদার বলল, আমাদের জমিদারির পশ্চিম দিকে একটা সরোবর আছে। সেই সরোবরের জল সারা বছর শীতল থাকে, শীতল থেকে শীতলতর। তুমি জানো সেই সরোবরটা চেনো? যুবক বলল, হ্যাঁ চিনি। সেই সরোবরের জল এতটাই ঠান্ডা, তাই তাকে শীতল সরোবর বলে সবাই। জমিদার বলছে, হ্যাঁ, শীতল সরোবর। জলটা সারা বছরই বরফের মতো ঠান্ডা থাকে। আর ওই সরোবরে যদি তুমি 3 দিন 3 রাত গলা পর্যন্ত ডুবে থাকতে পারো, একদম মাটিতে পা দেওয়া চলবে না। যদি পারো তাহলে আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। তখন যুবক বলল, ও তাই, ঠিক আছে, আমি রাজি। জমিদার বলল, তুমি কোনো ভাবনা চিন্তা না করে তুমি রাজি হয়ে গেলে? যুবক বলছে, এতে ভাবনা চিন্তার কি আছে? আমি আপনার মেয়েকে বিয়ে করব, তার জন্য আমাকে যে শর্তই পালন করতে হবে আমি তার জন্য রাজি। বলুন কবে থেকে আসতে হবে? জমিদার তো অবাক। ঠিক আছে, তুমি যখন এই শর্তে রাজি, তাহলে কালকে ভোরেই চলে এসো, সূর্য ওঠার আগে ওই সরোবরে। এই কথা শুনে যুবক বাড়ি গেল এবং সূর্য ওঠার আগে তারপরের দিন সেই সরোবরে গিয়ে হাজির। এবং জমিদারও কয়েকজন পাহারাদার সেখানে নিয়োগ করলো, যাতে সেই যুবকের প্রতি প্রত্যেকটা মুহূর্ত নজর রাখা যায়। এবার যুবক 1 পা 2 পা করে সেই সরোবরে নামলো এবং গলা জলে সে প্রবেশ করলো। প্রথমে তো খুব ঠান্ডাই লাগছিল, কিন্তু যেহেতু যুবকের মনে একটা বাসনা আছে, সে জমিদারের মেয়েকে বিয়ে করবে,
সেই বাসনা নিয়েই সে গলা জলে কিন্তু নেমে পড়ে। এরপর 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বিকেল গড়িয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে, যুবকের কিন্তু কিছুই হচ্ছে না। এরকম ভাবে 2 দিন 2 রাত কিন্তু পার হয়ে গেছে। তখন পাহারাদারদের মধ্যে একজন জমিদারের কাছে দৌড়ে গেল, গিয়ে বলল, জমিদার মশাই, এই তো খুব অবাক করা কাণ্ড। 2 দিন 2 রাত হয়ে গেল, তার কিন্তু কিছুই হচ্ছে না, সে দিব্যি গলা জলে ডুবে আছে। আর 1 দিন 1 রাত, তাকে দেখে তো মনে হচ্ছে 1 দিন 1 রাত কেন, এখনো 48 ঘন্টা সে দিব্যি গলা জলে ডুবে থাকতে পারবে। কি হবে তাহলে? জমিদার তো দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাহলে কি সেই যুবক জিতে যাবে আমার শর্তে? তাহলে কি আমার মেয়েকে এই যুবকের সঙ্গে বিয়ে দিতে হবে? এটা কি করে সম্ভব? চিনি না, জানি না, এই যুবকের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? না, এটা কোনোভাবেই সম্ভব না। কোনো একটা বুদ্ধি বের করতে হবে। তখন সে 7-5 ভেবে শেষে তার মুখে একটা হাসির চেহারা দেখা দিল, মানে সে একটা বুদ্ধি বের করলো। বলছে, দাঁড়া বেটা, তুই আমার মেয়েকে বিয়ে করবি, দেখাচ্ছি মজা। এরপরে এদিকে যুবক সেই তো গলা জলা ডুবে আছে, রাত হয়েছে। রাতের বেলা চাঁদ উঠেছে, উপরে তাকিয়ে দেখা যাচ্ছে অসংখ্য তারা, চাঁদের আলো ফুটফুট করে ফুটে জলের উপর পড়ছে, চিকচিক করছে। কিন্তু এর মধ্যে দূরে পাহাড়ের মধ্যে একটু আগুনের শিখা দেখতে পেল। তখন যুবক ভাবছে, পাহাড়ের বুকে আগুন জ্বলছে, কি জানি দৌড়ে গিয়ে যদি আগুনের পাশে একটু বসতে পেতাম তাহলে বোধহয় খুব ভালো লাগতো। কিন্তু পরক্ষণে যুবক নিজেকে সংবরণ করলো, না, আমি ওটা করলে তো আমি তো জমিদারের মেয়েকে পাবোই না পত্নী হিসেবে, তারপর আমি মারা পড়বো। আমাকে কষ্ট করে থাকতেই হবে, আমি এই লোভ সংবরণ করব। এইভাবে সে কিন্তু কষ্ট করে সেই রাতটা কিন্তু পার করে দিল। ভোর হলো, ভোর হওয়ার পরে সে তার শর্ত পূরণ করেছে, জল থেকে উঠে আসলো, উঠে কিছুক্ষণ রোদে বসেছিল। সে একটু স্বাভাবিক হওয়ার পরে পাহারাদারদের বলল যে, তোমরা যাও, তোমার জমিদার মশাইকে গিয়ে বলো যে যুবক শর্ত পূরণ করেছে, এবার তার পালা। এদিকে রাজামশাই খুব চিন্তিত, শুধু এদিক ওদিক পায়চারি করছেন, তার প্রেসার বেড়েই চলেছে, কিভাবে কি করা যায়। যুবক তো তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিছুক্ষণ পরে সেই যুবক রাজামশাইয়ের গৃহে প্রবেশ করলেন। যুবক এসে বললেন, জমিদার মশাই, আমি তো আমার শর্ত পূরণ করেছি, এবার আপনার পালা। আপনি বলেছিলেন আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন, এবার সেই শর্ত পূরণ করার পালা। জমিদার বলছে, তুমি কি করে 3 দিন 3 রাত জলের মধ্যে ডুবে থাকলে? যুবক বলছে, কেন, আপনার পাহারাদারদের জিজ্ঞেস করুন না আমি ছিলাম কিনা। জমিদার একটু রেগেই বলছে, কেন পাহারাদারদের জিজ্ঞেস করবো, তুমিই বলো না, তুমি কিভাবে থাকলে, তুমি কোথাও থেকে কি তাপ পেয়েছো? বলছে, না, আমি তো দিব্যি 3 দিন 3 রাত জলের মধ্যেই ডুবেছিলাম। জমিদার বলছে, তুমি সত্যি করে বলো তো, তুমি 3য় দিন রাত্রেবেলা দূরে পাহাড়ের গায়ে আগুন জ্বলতে দেখেছো কিনা? বলছে, হ্যাঁ দেখেছি, দূরে পাহাড়ের গায়ে আগুন জ্বলছিল। জমিদার বলছে, তাহলে তো তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। ওই পাহাড়ের আগুন থেকে তাপ এসে জলেতে ছায়া পড়েছে এবং জল গরম হয়ে গেছে, তাই তুমি জলের ভিতর থাকতে পেরেছো, নাহলে তুমি থাকতে পারতে না। তাই তুমি তোমার শর্ত পূরণ করতে পারোনি।
যুবক তো অবাক, এটা আবার কি বিদঘুটে জবাব। যুবক তো কোনোভাবেই ক্ষান্ত হতে চায় না। এদিকে জমিদার বলছে, তুমি কি এখন আমার এখান থেকে যাবে, নাকি পাহারাদার দিয়ে তোমাকে এখান থেকে বের করে দেব? তুমি তোমার শর্তে ফেল করেছো, তোমাকে উচিত শুলে চাপানো। যুবক তো ওখান থেকে বেরিয়ে এসলেন মনের দুঃখ নিয়ে। তিনি ছাড়বা পাত্র নয়, তিনি চলে গেলেন বিচারকের কাছে। বিচারকের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। তখন বিচারক জমিদারকে ডাকলেন। জমিদার আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে কিছু একটা করবে। তো জমিদার বিচারকের কাছে এসে অনেক অনেক উপঢৌকন তাকে দিলেন, যাতে অন্যায়টাকে চাপা দেওয়া যায়। তখন বিচারক যুবককে বললেন, তুমি জমিদারের বিরুদ্ধে সেসব অভিযোগ করেছো? তোমার তো সাহস কম নয় দেখছি। তুমি জানো যে আগুন থেকে তাপ উৎপন্ন হয়, আর সেই তাপ আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই সামান্য জিনিসটুকু তোমার বোঝার উপায় কি করে হবে? তুমি তো অল্প শিক্ষিত মানুষ, তুমি কি করে বুঝবে? তোমার একদমই ঠিক হয়নি অভিযোগ করা, তুমি তো তোমার শর্তে হেরে গেছো। তখন যুবক জমিদারের দিকে তাকিয়ে দেখলেন মুচকি মুচকি হাসছে। যুবকের বুঝতে বাকি রইল না যে এখানে কোনো ব্যাপার হয়েছে। তখন বিচারক বললেন, তোমাকে এর জন্য সাজা পেতে হবে। তুমি যে অন্যায় কাজ করেছো, তোমাকে এর জন্য সাজা পেতে হবে। যুবক বলল, কি সাজা? বিচারক বলল, আমাকে এবং জমিদার মশাইকে তোমাকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। তুমি এখন বাড়ি যাও, তাড়াতাড়ি আমাদের ভোজের ব্যবস্থা করো। যুবক অগত্যা সেখান থেকে বেরিয়ে আসলো মনের কষ্টে। বেরিয়ে আসার পরে রাস্তাতে সে অঝরে কাঁদতে শুরু করলো যে 3 দিন 3 রাত আমি জলের মধ্যে ডুবে থাকলাম, শর্ত পূরণ করলাম, অথচ আমাকেই শাস্তি পেতে হলো। সে যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে বাড়ির দিকে, রাস্তায় এক শশকের সঙ্গে দেখা। সেই শশক বলল, কি বন্ধু, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন যুবক শশককে সব কথা খুলে বলল, এমনকি বিচারক যে তাকে এই শাস্তি দিয়েছেন সেটাও খুলে বলল। তখন শশক কিন্তু খুব বুদ্ধিমান, সে সব বুঝতে পারল। তখন যুবককে বলল শশক, এই ব্যাপার, আমি তো ভাবছি অনেক বড় কিছু হয়ে গেছে, তো সামান্য ব্যাপার। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে গিয়ে ভোজের আয়োজন করো, তবে যে খাবারই রান্না করবে তাতে কোনো রকম কোনো নুন দেবে না, একদম নুন ছাড়া রান্না করবে। আর নুনের পাত্রটা একটু দূরে রেখে দেবে। আর ওরা যখন আসবে আমাকে কিন্তু ডাকতে ভুলো না, কিন্তু আমাকে অবশ্যই দেখবে। তখন শশকের কথা মতোই যুবক কিন্তু সেরকম রান্না বান্না করে জমিদার মশাই এবং বিচারককে খবর দিল। আর নুনের পাত্রটা একটু দূরে রেখে দিল। তখন জমিদার মশাই আর বিচারক বাবু আসলেন খেতে। বেশ বেলা হয়ে গেছে, খিদেতে পেটে চুই চুই করছে, আর সুন্দর সুন্দর খাবারের গন্ধে আরো মনে হয় খিদের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। সামনে খাবার দেওয়া হয়েছে। প্রথমে জমিদার মশাই সেই খাবারে একটু মুখ দিয়ে একটু যখন খেলেন, তখন এই চিৎকার করলেন, এত বিস্বাদ কেন? এর তো কোনো স্বাদই নেই, ব্যাপারটা কি? তখন যুবক বলছে, আমি তো সবকিছু ঠিকঠাক ভাবে রান্না করেছি। বিচারক বলল, কেন তাহলে একটা বিস্বাদ হবে কেন? তখন বিচারক নিজেও একটু খাবার খেয়ে দেখলেন যে হ্যাঁ, এ তো সত্যি বিস্বাদ, তুমি তো একটু নুন দাওনি। ওদিকে শশক এই ব্যাপারটা নিয়ে অপেক্ষা করছে।
দূরে দূরে দাঁড়িয়ে হাসছিলেন। এবার শাসক বলে উঠলেন, কেন বিচারক মশাই, নুন না দিলে কি হয়েছে? নুন তো ওই যে দূরে রাখা আছে। বিচারক বলছে, দূরে রাখা থাকলে হবে নাকি নুনটা দিতে হবে? নুন না দিলে নুন হবে কি করে? শাসক বলছে, কেন বিচারক মশাই, এটা তো আপনি ভালো করে জানেন। দূরে পাহাড়ের গায়ে আগুন জ্বলছে, সেই তাপ দিয়ে যদি সরোবর ঠান্ডা হতে পারে, তাহলে এইটুকু দূরে লবণ থাকতে কেন নোনতা হবে না খাবার? এটা তো আপনাদের কাছ থেকে শেখা। বিচারকের কিন্তু বুঝতে বাকি রইল না। তখন বিচারক জমিদার দুজনেই বেশ সমস্যায় পড়ে গেল। শাসক বলল, আপনারাই তো বলেছেন যে অত দূর থেকে তাপ যখন সরোবরে আসতে পারে, তাহলে এই খাবারের মধ্যে লবণ দূরে, এই অত দূরে তো নেই, কাছেই আছে, এই খাবারের মধ্যে নোনতা হওয়ার তো কোনো অসুবিধা নেই, এই খাবার আপনাদেরকে খেতেই হবে। বিচারক ভারী বিপদে পড়ে গেছে। বিচারক বলছে, এই খাবার খাওয়া যায় নাকি? বলছে, খাওয়া যায় না কেন? এতগুলো খাবার আপনাদের নিমন্ত্রণ করে আনা হয়েছে, আপনারা শাস্তি দিয়েছেন, আপনাদেরকে খেতেই হবে। তখন বিচারক বলছে, না না না, এই খাবার খাওয়া যাবে না। তখন শাসক বলছে, তাহলে বিচারক মশাই, এবার আপনি বিচার করুন যে এই খাবার যদি না খাওয়া যায়, তাহলে ওই জল ঠান্ডা হলো কি করে? আপনি নতুন করে আবার অতি শীঘ্রই সঠিক বিচারটা করবেন, না হলে কিন্তু আজকে আপনাকে খাবার খেতেই হবে। তখন বিচারক বাধ্য হয়ে তার যে আগের বিচার সেটাকে ভুল বলে বললেন যে আমি ভুল করেছি। সেই যুবকই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তখন রাজামশাই, তখন জমিদার মশাই তার মেয়ের সঙ্গে যুবকের বিয়ে দিতে বাধ্য হলেন। যুবকের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। তখন শাসক যুবককে বলল, ঠিক আছে বন্ধু, এবার আমি বিদায় নিচ্ছি, তবে আমাকে ভুলো না কিন্তু, আর তোমার সুখে দুঃখে যখনই প্রয়োজন পড়বে আমাকে জানিও, আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো। আজকের গল্প এখানেই শেষ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার এই গল্পটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।